সংবাদ বিরতির পর চলে যাচ্ছি কৃত্তিবাসের সমরেশ যাত্রায়। পাতক এবং ছিন্নমূলের চোখের জল, বুকের ব্যথা, লিখেছেন গৌতম রায়। ভিক্টোরিয়ান যুগ থেকে আজ পর্যন্ত মিসেস গ্রান্ডিদের শ্লীলতা অশ্লীলতা ঘিরে প্রচণ্ড মাথা ব্যথা, এমনতর মাথা ব্যথা যার জন্য তারা রাতের ঘুম তো দূরের কথা, দিবা নিদ্রাটুকুনিও সুখে দিতে পারেন না। হাস্য পরিহাসে ছলে সমরেশ বসু একবার বলেছিলেন যে দেশে এতগুলি খণ্ডের পুরাণ আছে, সে দেশে তার থেকে বেশি অশ্লীল আর কিছু সাহিত্যে হতে পারে না। তাই সমরেশ বসুর প্রজাপতি, বিবর, পাতক, স্বীকারোক্তি এসব ঘিরে শ্লীলতা অশ্লীলতার প্রশ্ন যারা তোলেন, এসব নিয়ে যারা একদিন আইন আদালতে লড়াই করেছেন, পত্রপত্রিকায় প্রচুর কাগজ কালি খরচ করেছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে হয়, সময় নিরিখে আজ যদি তারা জীবিত থাকতেন বা সেই মানসিকতার মানুষজন যদি আজও বেঁচে বর্তে থাকেন, তাহলে তারা একটু মনের জানালাটা খুলে প্রজাপতি, বিবর, পাতক, স্বীকারোক্তি উপন্যাসগুলি বা স্বীকারোক্তি নামে সমরেশের আরেকটি ছোট গল্প পড়েন, তাহলে বুঝতে পারবেন সমকালের থেকে কতখানি এগিয়ে ছিলেন সমরেশ। তাহলে তারা বুঝতে পারবেন রবি দত্ত একটা সময়ের প্রতিনিধি, সেই চরিত্রটি কখনো কোনো সময়ের আঁচলে নিজেকে আবদ্ধ করা কালচিত্রের প্রতিচ্ছবি নয়। রবি দত্তকে খুঁজতে আমরা কোথায় যাব? নৈহাটির কেশব সেনের গরিফা অঞ্চলের টেকো ডাক্তারের বৈঠকখানায় নৈহাটির কেশব সেনের গরিফা অঞ্চলের টেকো ডাক্তারের বৈঠকখানায় উকি মারব, নাকি নৈহাটি সরস্বতী বুক স্টলের অসীম সরকার বর্ণিত কল্পনার ইমারত হিসেবে চাকদাতে হানা দেব? সমরেশের সাম্বের রথে চাকা যে চাকদহের দহেতে আটকে গিয়েছিল, তার আর উত্তোলিত হতে পারেনি সেখানে। অসীম সরকার কি টেকো ডাক্তারের ঘরণীকে আড়াল করবার জন্যই সাম্বের উপবনভূমি মাইথোলজির এক রূপ কল্পনাময় চরিত্রের কথা উল্লেখ করলেন? আচ্ছা, অসীম সরকার কি আদৌ শাম্ব উপন্যাসটি পড়েছে, নাকি শাম্ব উপন্যাসটি বিক্রি করে কত শতাংশ কমিশন নিজের পকেটস্থ করা যায়? সমরেশদার জপ মন্ত্র করে নিজেকে বুদ্ধিজীবী বানিয়ে তোলা যায়, তার প্রতিদ্বন্দ্বিতায় রত থেকেছে। পাতক উপন্যাসের প্রায় সূচনা পর্বে সমরেশ যেখানে লিখছে, সবসময় প্রায় রাজনীতি নিয়ে থাকে। তো এই রচনার সময়কাল ৬০-এর দশকের মধ্যভাগ। তবে যতদূর জানা যায় এই পাতক উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় সমরেশের প্রয়াণের পর ৯-এর দশকে। সবসময় একটি দোলাচলের মধ্যে থাকাকেই রাজনীতি করার সঙ্গে সমার্থক হিসেবে দেখতে অভ্যস্ত ছিল দেশভাগ পরবর্তী সময় মানুষজনেরা। আসলে দেশভাগ, বাংলা ভাগ, যা বাঙালির যাপনচিত্রের ক্ষেত্রে যে এলোমেলো একটা প্রতিচ্ছবি তৈরি করে দিয়েছিল, তাতে রাজনীতি শব্দটা একটা পারস্পরিক সহমর্মিতা নয়, সামগ্রিক দ্বন্দ্বের, সংঘাতের, বিবাদের ছায়াচিত্র হিসেবে আমাদের সামনে এসে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছিল। আমরা রাজনীতি করা এই বিষয়টাকে সেই সময় ইতিবাচক কোনো দৃষ্টিভঙ্গিতে দেখতে পারতাম না। আর সেই না দেখতে পারার প্রতিচ্ছবিটাই পাতক উপন্যাসের সূচনা পর্বে সমরেশেরই অভিব্যক্তি, সবসময় রাজনীতি নিয়ে থাকা, এই বিষয়টিকে আমাদের সামনে মেলে ধরেছে। আমরা এখন যদি নির্বাচন কমিশনের কাছে দাখিল করে বিভিন্ন নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র দেখি, তাহলে দেখতে পাবো অনায়াসেই প্রার্থীরা লিখছে তাদের পেশা হিসেবে রাজনীতি যে একটা পেশা হতে পারে, এই ভাবনাটাই আমাদের জাতীয় আন্দোলনের সময়কালের মানুষজনের মধ্যে তো ছিলই না।
এমনকি জাতীয় আন্দোলন উত্তরকালে যখন দেশভাগ জনিত নানা সমস্যায় আমাদের সমাজ জীবন আকীর্ণ, যে আকীর্ণতার একটা ছাপ পাঁচ ছয়ের দশকের প্রেক্ষিতে লেখা সমরেশের এইসব উপন্যাসগুলিতে পড়েছে, যেগুলির গায়ে সমাজ এবং আদালত একটা সময় শ্লীলতা অশ্লীলতার ছাপ সেটি দিতে চেয়েছিল। সেই সময়কালেও আমরা ভাবতে পারতাম না একজন সহনাগরিকের পেশা কখনো রাজনীতি হতে পারে। রাজনীতি বিষয়টিকে আমরা দেশ সেবা, সমাজ সেবা, মানুষের সেবা, জনমানুষের কল্যাণে আত্মনিবেদন হিসেবে দেখতেই অভ্যস্ত ছিলাম। এই বিষয়টি যে একটা সময় মানুষের পেশা অর্থাৎ রুটি রুজির একটা ধান্দা হয়ে উঠতে পারে, সে বোধটা আমরা সাম্প্রতিককালে পাচ্ছি। সেই বোধটাই যেন অনেক কাল আগে দেশভাগের অব্যবহিত পরে, যখন দেশভাগ জনিত নানা ধরনের বিরোধ দ্বন্দ্বের ভেতর দিয়ে আমাদের জীবন জীবিকা, বেঁচে থাকা এইসব আমরা অতিবাহিত করছি। সেই সময়কালেই সমরেশ তার বহুল আলোচিত উপন্যাসের মধ্যে উৎকীর্ণ করতে সমর্থ হচ্ছে। এই উৎকীর্ণতার মধ্যে দিয়েই আমরা কিন্তু দেখতে পাই শুধু সমকালকে দেখবার অনির্বচনীয় চোখ নয়, আগামীকে সমরেশের দেখবার এক অসম্ভব সমকালকে দেখবার অনির্বচনীয় চোখ নয়, আগামীকে সমরেশের দেখবার এক অসম্ভব দুর্বীক্ষণিক অভিক্ষেপণকে। একজন কথা সাহিত্যিক তখনই তার সৃষ্টিকে সফল করে তুলতে পারেন যখন তার সৃষ্টির মধ্যে দিয়ে উৎকীর্ণ হয়। সমকালকে অতিক্রম করে দেখতে পাওয়ার দৃষ্টি, দেখবার চোখের এই প্রচ্ছন্নতার কারণে সময়কে অতিক্রম করে ভাবিকালের এক পদচিহ্ন অঙ্কন করতে সমর্থ হয়েছিলেন সমরেশ বসু। এই সমকালে বিরাজ করে ভাবিকালকে এই সমকালে বিরাজ করে ভাবিকালকে দেখবার যে অনবদ্য চোখ, সেটা কিন্তু কেবলমাত্র প্রজাপতি, বীবর, পাতক বা স্বীকারোক্তি নয়। সমরেশের একদম প্রথম পর্বের উপন্যাস, প্রথম প্রকাশিত উপন্যাস উত্তরঙ্গ বা পরে নয়নপুরের মাটি থেকে জগদ্দল হয়ে যুগ যুগ জিয়ের কালকে উত্তীর্ণ করে শ্রীমতী ক্যাফে, বিটি রোডের ধারে ভানুমতির নবরঙ্গ, তারও আগে ছিন্ন বাধা, শালগিরির সীমানায়, ত্রিধারা, অপরিচিত, অলিন্দ, তরাই, স্বর্ণচঞ্চু, বিশ্বাস ইত্যাদির পথ ধরে কালকুটের নানা সৃষ্টি হয়ে দুই পুরুষ খণ্ডিতা অতিক্রম করে দেখি নাই ফিরেতে যার না হওয়ার সমাপ্তির মধ্যে যে সমাজ বীক্ষণ, আত্মশ্রবণ, আত্মকথন, আত্ম উন্মিলন এবং ভবিষ্যৎকে দেখতে পাওয়ার এক স্বর্ণালী বীক্ষণ, এসবের মধ্যে দিয়ে কিন্তু মনে হয় সমরেশের দৃষ্টির যে প্রেক্ষণ, তার যে কুলহারা এক অক্লান্ত সুগভীর জলবিন্দু, সেখানেই যেন জেগে থাকে একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। ব্রিটিশ শাসনকাল থেকেই রাজনীতির বিভিন্ন অলিন্দে সমরেশ খুব সাবলীলভাবে যাতায়াত করতেন। সেই যাতায়াতের মধ্যে প্রথম এবং প্রধান লক্ষ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে কিভাবে ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে পারা যায়। সেই সঙ্গে পরবর্তীকালে সমরেশ ও তার ঘরণী গৌরীর মধ্যে প্রসারিত হয় ব্রিটিশকে দেশ থেকে বিতাড়িত করবার পর এই দেশ যাতে শ্রেণী শোষকদের ফাঁদে আবদ্ধ না হয়, শ্রেণী শোষণের শৃঙ্খল থেকে যাতে ভারত এবং ভারতের মানুষ মুক্ত থাকতে পারে, তার জন্য রাজনীতিকে একটা ধ্যান, প্রেম, প্রীতি, ভালোবাসা হিসেবে আত্মস্থ করেছিলেন সমরেশ ও গৌরী। সেই আত্মস্থতার মধ্যে হিন্দু মুসলমানের কোনো বিভাজন ছিল না। এক চিৎকৃত সর্পিল গতিতে ছিল তার সেই মুন্সিগঞ্জ, অবিভক্ত ঢাকা, তার সেই রাজানগর গ্রাম, তার সেই পুরনো ঢাকার বিভিন্ন অলিগলি, ধানমন্ডাইয়ের মাঠ,
যে মাঠে স্কুল পড়ুয়া সমরেশ তার অকালে হারিয়ে যাওয়া বন্ধু বলাইয়ের সঙ্গে একটা সময় পাহাড় দেখতে গিয়েছিলেন। সেই শিশু সমরেশের কল্পনার স্রোত তরঙ্গিনী একেবারেই তাদের ভাসিয়ে নিয়ে গিয়েছিল এক এক অনেক এক অনেক অনির্বচনীয় স্রোতে। সেই ধানমন্ডি আজকের কল্লোলিনী তিলোত্তমার ধানমন্ডাই নয়, সমরেশের সৃষ্টির সদাগরের সেই অমোঘ চরিত্র মেঘনাদের ধানমন্ডি নয়। সেখানে তখন বিশ্বযুদ্ধজনিত নানা ধরনের সেনা আধিপত্যের ইঙ্গিত, সেই আধিপত্যের ইঙ্গিতের মধ্যে দিয়ে রাজনীতির যে স্রোতধারা উপধারা শিশু সমরেশ তার বাল্যবন্ধু বলাইকে সঙ্গে নিয়ে দেখেছিলেন যে বলাই আর অল্প কিছুকাল পরে বুড়িগঙ্গার তীরে পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। সেই স্বপ্ন কুহকিনী মাখা জাদু বাস্তবতার মধ্যে সময়কে উপলব্ধি করতে পারা সমরেশ দেখেছিলেন রাজনীতির কালস্রোতকে। তাই এই পাতক উপন্যাসের সূচনা পর্বে রাজনীতির স্রোত ধারাকে সমরেশের উল্লেখের ভেতর দিয়ে ফুটে ওঠে এক ধরনের বুক ফাটা হাহাকার। আমাদের মনে হয় লেখক সমরেশ দেশভাগ জনিত সময়কালের রাজনীতির কালস্রোতকে উপলব্ধি করতে চাইছেন কি এখানে একটা ইঙ্গিতের মধ্যে দিয়ে। একে কি তিনি ইতিবাচক কোনো দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে দেখতে চাইছেন, নাকি দেখতে চাইছেন নেতিবাচকতার এক কালস্রোতে, নাকি এই রাজনীতিকে তিনি বুঝে নিতে চাইছেন একটা অদ্ভুত অসহায় নিঃসঙ্গ নিঃশব্দের ধ্বনি প্রতিধ্বনি হিসেবে। আসলে অবিভক্ত ভারতের রাজনীতি এই শব্দটি সাধারণ মধ্যবিত্তের দৈনন্দিনতায় একটা অদ্ভুত চিত্ত আকর্ষণকারী অভিব্যক্তি হিসেবে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছিল সাধারণ মানুষের প্রথাগত শিক্ষার যে আকীর্ণতা আছে সেই সময় যেটা বিদ্যমান ছিল তার দরুন সাধারণ মানুষ। কিন্তু রাজনীতি শব্দটাকে ব্যাপক অর্থে নিজেদের আত্মমর্যাদার প্রতীক হিসেবে, আত্ম উপলব্ধির প্রতীক হিসেবে মেনে নিতে খুব একটা উদ্বিগ্ন ছিলেন না। রাজনীতি শব্দটা ব্যাপক অর্থে নিজেদের আত্মমর্যাদার প্রতীক হিসেবে, আত্ম উপলব্ধির প্রতীক হিসেবে মেনে নিতে খুব একটা উদ্বিগ্ন ছিলেন না। রাজনীতি শব্দটা বেশিরভাগ বাঙালি, হিন্দু মুসলমান বিশেষে বাঙালির কাছে ছিল এক ধরনের আনন্দ, আকর্ষণ, হর্ষ, বিষাদ, পাওয়া না পাওয়ার একটা নৈবেত্তিক চিন্তা চেতনার সংমিশ্রণ। জাতীয় আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে যে মানুষগুলি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে আত্মবলিদান দিয়েছিলেন হিন্দু মুসলমান নির্বিশেষে, সেই মানুষগুলির যে আত্মত্যাগ সেটা ব্যক্তি জীবনে আপামর বাঙালির পক্ষে সব সময় মেনে নেওয়া খুব একটা সম্ভব ছিল না। সেই না পারার বেদনা বাঙালিকে খানিকটা রাজনীতি সম্পর্কে বিমুখ করে তুলেছিল। সমরেশের এই যে উপন্যাসের শব্দাবলী সবসময় রাজনীতি নিয়ে থাকা, এই শব্দাবলীর মধ্যে ছাপোষা গ্রাম্য বাঙালির সন্তান হারার একটা গভীর মর্মবেদনা অনুরণিত হতো। সন্তান রাজনীতি সচেতন, সন্তান ব্রিটিশের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, হিন্দু মুসলমানের বিভাজনের বিরুদ্ধে আত্মবলিদান প্রস্তুত। কিন্তু তার পারিবারিক পরিমণ্ডল, মা বাবা স্ত্রী সন্তানেরা সবসময় সেই পরিমণ্ডলে খুব একটা নিজেদের শক্ত বুনিয়াদের ওপরে উপস্থাপিত করে উঠতে পারত না। সেই যে বেদনা আর বেদনার বঞ্চনা, সেটাই যেন এই রাজনীতি নিয়ে এই শব্দের মধ্যে দিয়ে একাধারে সেটাই যেন এই রাজনীতি নিয়ে থাকা, এই শব্দের মধ্যে দিয়ে একাধারে হর্ষ,
একাধারে বিষাদ, একাধারে বিষণ্ণতা, একাধারে আনন্দ, সুখ, দুঃখ, হতাশা, অভিমান, সবকিছু কেমন যেন একটা মিলিয়ে মিশিয়ে একাত্ম একটা ভাব ধারণ করতে সক্ষম হয়েছিল। এই ভাবনাটা যে গত দশকের দুইয়ের দশকের মধ্যবর্তী সময়কাল পর্যন্ত বাঙালির দেহলিজকে আকীর্ণ করে রেখেছিল, সেই মূর্ছনাটাই কিন্তু এই পাতক উপন্যাসের প্রায় সূচনা পর্বে সমরেশের এই শব্দক্ষেপণের মধ্যে দিয়ে আমাদের কাছে জীবন্ত হয়ে ফুটে ওঠে সমরেশ। সেই যে শব্দবন্ধকে ফুটিয়ে তুললেন তার পাতক উপন্যাসে, এটা তুলতে পারাটাতে যেমন পাঠক আনন্দে ভেসে যেতে পারেন, সেই পাঠকই আবার খুবই উত্তপ্ত হয়ে উঠতে পারেন, আনন্দে অধীর হয়ে উঠতে পারেন, হতাশায় চরম বিষাদগ্রস্ত হয়ে উঠতে পারেন, দুঃখে আকুল হয়ে উঠতে পারেন। একজন মানুষকে একাধিক মূর্ছনায় মূর্ছিত করবার এই যে অনিন্দ সুন্দর একটা অভিব্যক্তি, এখানেই কিন্তু লেখক সমরেশ বসু সব থেকে বড় উৎকর্ষতা। এই উৎকর্ষতা সমসাময়িক কালে খুব কম কথা সাহিত্যিকই বাংলা সাহিত্যের ক্ষেত্রে দেখাতে পেরেছে। গত শতকের ৬০ দশকের যে রাজনৈতিক অভিব্যক্তি বাংলার অন্দরে ঘটেছে, প্রবল দারিদ্র, যে দারিদ্র্যের প্রথম এবং প্রধান এবং একমাত্র কারণ দেশভাগ, যাকে তদানীন্তন রাষ্ট্র ব্যবস্থা কার্যকর করতে চাইছে নিজেদের শ্রেণীর স্বার্থে। অপরপক্ষে তদানীন্তন প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধভাবে, বিশেষ করে কমিউনিস্টরা, একটা প্রতি সংগ্রামের দৃঢ়তায় সংস্থাপিত করতে চাইছে। সেই সমস্ত বোধটা যেন এই রাজনীতি নিয়ে থাকে। তো শব্দবন্ধের মধ্যে সমরেশ আমাদের সামনে জীবন্ত করে তুলছে। এভাবে একটা সময়ের চেতনাকে জীবন্ত করে তোলা, এটা কিন্তু খুব সহজ কথা নয়। সমরেশ যে সময় এই পাতক উপন্যাস লিখছে, সেই সময়কালের ভারতের রাজনীতি ক্ষেত্রে অনেক দোলাচল দেখা দিয়েছে। ইন্দো-চীন সীমান্ত সংঘর্ষ দেখা দিয়েছে, যার ফলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে নিরিখে অনেকখানি উথাল পাতাল একটা অবস্থা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আর সেই সমস্যার নিরিখে কিছুকাল আগে ঘটে যাওয়া দেশভাগ, মানুষের বিচ্ছেদ, মাতৃভূমির সঙ্গে যোজন দূরত্ব নির্মাণ, যে মাটিতে আমার নারী পোতা আছে, সেই মাটি আমার কাছে অচেনা হয়ে যাওয়া, এগুলি তখন কোনো আর সস্তা সাধারণ প্রেমের কাহিনীতে আবদ্ধ নয়। আমাদের রুটি শুধু নয়, আমাদের বেঁচে থাকার প্রতিটি অণুপরমাণুতে দেশ হারানোর যন্ত্রণা আমাদের চেতনার প্রত্যেকটি স্তরকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। এইরকম সময় দাঁড়িয়ে যে রাজনীতি করবার জন্য ঘরে তরুণ যুব প্রজন্ম তার মা বাবার কাছে প্রতিক্ষণে শব্দ বৃষ্টির ছাঁটে ভিজে একেবারে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে। কোথায় হারিয়ে যাচ্ছে প্রেম, কোথায় হারিয়ে যাচ্ছে তার কবিতা, কোথায় হারিয়ে যাচ্ছে তার সৃষ্টি, সুখের উল্লাস স্খলিত হচ্ছে। এমন একটা সময়ও রাজনীতি, আর সেই রাজনীতির নিরিখে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে নবযৌবনের প্রেরণা, উৎক্ষিপ্ত হয়ে যাচ্ছে বেঁচে থাকবার চিন্তা। আর সেই অবস্থার মধ্যে দিয়েই যৌন তাড়নার নানা আবেশ নবযৌবনকে সৃষ্টির পথ আর বিপথের মধ্যে এক ভ্রান্তির উপঢৌকনের মধ্যে যেন নিমজ্জিত করে দিচ্ছে। এই যে আদিভৌতিক জগতে পাতক উপন্যাসের সূচনা পর্বে সমাজের প্রেক্ষণকে, সমাজের উপস্থিতিকে, জীবন যৌবনের বেঁচে থাকার যাতনাকে সমরেশ উৎকীর্ণ করছে। সেই উৎকীর্ণতার মধ্যে দিয়েই কিন্তু এক সদা জাগরুক চক্ষুর নিমিলন আর উন্মিলনের
ভিতর দিয়ে বারবার জানান দিচ্ছে, ওরে বিহঙ্গ, তবু বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। এই পাখা বন্ধ না করবার দোতনার মধ্যে দিয়েই সমরেশ কিন্তু বারবার তার চেতনার দৃঢ় একটা সংশয়, সংযম এবং প্রত্যাশা তাকে উন্মিলিত করতেই লিখছে, যে নিজেকে ছাত্র ছাড়া কিছু ভাবতে পারে না। সমরেশেরই বোধ যেন আমাদের মনে করিয়ে দেয়, ব্রিটিশ বিরোধী প্রবল সংগ্রামের যুগে ছাত্র আন্দোলন যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনকে একটা ব্যাপক মূর্ছনার মধ্যে দিয়ে যুগ সন্ধির সামনে এনে দাঁড় করাচ্ছে, সেই মুহূর্তে এআইএসএফ এর প্রখ্যাত নেতা বিশ্বনাথ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক দলিল ছাত্র আন্দোলনকে বাঁচাতেই হবে প্রকাশিত হয়েছে। ছাত্র যুব জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে তাড়না এবং সমসাময়িক রাজনীতির প্রভাবে সেই প্রতিষ্ঠার ক্ষেত্রে যে বাধা, সেখান থেকে জন্ম নিচ্ছে নানা ধরনের ফ্রয়েডীয় চিন্তার অভিনিবেশের প্রেক্ষণ। এই অভিনিবেশকে বহু কথা সাহিত্যিক নানা ধরনের কথার মারপ্যাচ এড়িয়ে যেতে চেয়েছেন বা অস্বীকার করতে চেয়েছেন। সমরেশ কিন্তু হিরণ্ময় পাত্রে ঢাকা কোনো স্বপ্নলোকের ছবি তুলে ধরতে কখনো আগ্রহী হননি। কবি অমিয় চক্রবর্তীর কবিতার ভাষায় বলা যায়, কয়লার কালো সত্য লক্ষ কোটি প্রাণ ধারণেরই তত্ত্বকেই পরিস্ফুট করবার লক্ষ্যে নিজের সাহিত্য চেতনা বোধ কাগজ কলম সবকিছুকে ব্যবহার করেছিলেন সমরেশ। যুব সমাজের হতাশা যদি সমকালে অনুভব করতে না পারা যায়, তাহলে সেই লেখায় তো সমসাময়িকতার চাঁদ ফুল নদী ঝর্ণা বিষয়বস্তুর ওপরে কল্পনা বিলম্বিত রোমান্টিক উপন্যাস লেখা যেতে পারে, কিন্তু সেই উপন্যাসের মধ্যে তো কখনো ছাত্র যুবদের যে মানসিক যন্ত্রণা, বেঁচে থাকার জন্য যে লড়াইয়ের নামবার প্রস্তুতি এবং তার পাশাপাশি রক্ত মাংসের মানুষের যে যৌন অনুভূতি, এগুলিকে তো যদি আমরা অনুল্লিখিত রাখি, ভুলে যেতে চাই, উল্লেখ না করি, তাহলে সময়ের অভ্রান্ত নির্মাণ করতে পারা যাবে না। সমরেশ কখনো এভাবে পরাবাস্তব রোমান্টিকতার মধ্যে দিয়ে নিজের সৃষ্টিকে পরিচালিত করেননি। সমরেশের লেখায় নাকি যৌনতা খুব বেশি ভাবে উঠে এসেছে, একথা একদা সমাবেশেরই পড়শি সন্তোষ মুখোপাধ্যায় একবার আমাকে বলেছিলেন। তার কাছে আমি বিনীত প্রশ্ন রেখেছিলাম, জীবনে যদি যৌনতা থাকতে পারে এবং সেই যৌনতার ঘিরে লুকোচাপাও থাকতে পারে, তাহলে সেটা সাহিত্যে প্রকাশ করবার মধ্যে সমস্যা কোথায়, অপরাধী বা কোথায়? প্রশ্নকর্তা প্রশ্ন বিষয়ের কোনো উত্তর দেননি, কারণ এদের কাছে সমরেশের দু একটা ছোট গল্প ক্লাসিক পর্যায়ের হলেও বা ছিন্ন বাঁধার মতো উপন্যাস খানিকটা উচ্চমানের হলেও সমরেশের বেশিরভাগ লেখাই নাকি বিদেশি বিভিন্ন উপন্যাসের ছায়া। আমার কাছে কথাটা খানিকটা অমিয় ভূষণ মজুমদারের আক্ষেপ উক্তির মতো লেগেছিল। অমিয় ভূষণ রবীন্দ্রনাথের কয়েকটা ছোট গল্পকে, স্পিরিটের থেকে উৎপন্ন ছোট গল্পকে, কথাটা খানিকটা অমিয় ভূষণ মজুমদারের অমিয় ভূষণ রবীন্দ্রনাথের কয়েকটা ছোট গল্পকে স্পিরিটের থেকে উৎপন্ন ছোট গল্প বলে নির্ণয় করেছিলেন, বাকি গল্পগুলিকে খুব উচ্চমানের বলেননি। আবার শরৎচন্দ্রের লেখার মধ্যেও স্পিরিটের অভাব নিয়ে তার ছিল বিস্তার অভিযোগ। অমিয় ভূষণের এই সাক্ষাৎকার ভিত্তিক লেখাটি তারই জীবদ্দশায় আমার অনুলিখনে নন্দন পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। পাতক উপন্যাসের প্রায় সূচনা লগ্নেই সমরেশ লিখছেন,
ও আমার দিকে না তাকিয়ে ঘাটটা নেড়ে একটা তাচ্ছিল্যের ভাবে নিচের ঠোঁটটা উল্টে দিয়েছিল, যেন ব্যাপারটা সেখানেই নিষ্পত্তি করে দিতে চেয়েছিল। আর সত্যিই তো ব্যাপারটা তো খুবই সাধারণ, এ নিয়ে এত বলা বলিরই বা কি আছে? কিন্তু আমার মধ্যে কেমন একটা খপিসের ভাব আছে। কাউকে জব্দ করার সুযোগ পেলে যদি বুঝতে পারি কারুর কোনো বিষয়ে একটা দুর্বলতা আছে, তাহলে তার ওপরে মাছির মতো ভ্যান ভ্যান করি। সমরেশের লেখার মধ্যে এই যে লেখকের স্বয়ং জবানিতে যেন ফুটে উঠছে তাচ্ছিল্যের ভাবে নিচের ঠোঁটটা উল্টে দিয়েছিল শব্দটা। এই শব্দের মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে বাক্য বিন্যাসের অনুঘটনা, কিভাবে সামাজিক স্থিতি অস্থিতির একটা ইঙ্গিত আমাদের সামনে প্রতিফলিত করতে পারে, আমাদের বলতে পাঠকের সামনে প্রতিফলিত করতে পারে। এই উপন্যাসের প্রধান কুশীলব যারা, তারা সকলেই প্রায় কৈশোরকাল উত্তীর্ণ করে প্রথম যৌবনে পা দিয়েছে, অর্থাৎ বয়ঃসন্ধির একটা মধ্যবর্তী সময়ের মধ্যে তারা বাস করছে। এই সময়ক্ষেপণকে ডাইলেমাও বলা যেতে পারে। সেই ডাইলেমার মধ্যে মানুষের জৈবিক চাহিদার দিকগুলো যেভাবে ফুটে ওঠে, সেটা ফুটে উঠবার প্রারম্ভিক ক্ষেত্র হিসেব সামাজিক উপাদান কিভাবে কাজ করছে, সেই জায়গাটাও যেন এই উপন্যাসের সার্বিক বিন্যাসের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি। জৈবিক ব্যাপারটা নিষ্পত্তি করে নেওয়া এই রকম একটা দোতনার মধ্যে দিয়ে যৌবনের এক বল্গাকারী স্পর্ধা অনেক সময় কাজ করে। আর সেই স্পর্ধাটা কোথায় কিভাবে এসে কাজ করবে আগামী সময়ের মধ্যে, তা বুঝতে পারা যাচ্ছে এই বাক্যগুলির মধ্যেই ব্যবহৃত একটা শব্দের মধ্যে দিয়ে। এখানে উচ্চারিত হচ্ছে এই শব্দটা খপিসের ভাব আছে। এই খপিস উচ্চারণ ভেদে খবিস বা কখনো খাবিস বৃহত্তর ঢাকার অর্থাৎ আজকের বিক্রমপুর অঞ্চলের একটা স্থানীয় কথ্য গালিগালাজ, কথ্য খিস্তিও বলা যেতে পারে, অর্থাৎ খারাপ ছেলে, বজ্জাত ছেলে। সমরেশ পাঠকেরই অভিব্যক্তিতে তার নিজের দেশ মুন্সিগঞ্জ অঞ্চলের একেবারে আঞ্চলিক একটি শব্দ ব্যবহারের মধ্যে দিয়ে অসাধারণ একটি দোতনা রচনা করলেন। কি সেই দোতনা? এই শব্দবন্ধের মধ্যে দিয়ে বুঝতে পারা যাচ্ছে পাঠক উপন্যাসের মুখ্য চরিত্রটি দেশভাগের বলি। সে দেশভাগের সামান্য আগেই হোক বা সামান্য পরেই হোক এপার বাংলায় এসেছে। হয়তো তার নারী পোঁতা আছে সেদিনের পূর্ব পাকিস্তান, আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে, কিন্তু তার মানসিক চিন্তা চেতনার বিকাশ ঘটছে এপার বাংলায়, যেখানে সে দেখছে দেশভাগ কিভাবে বাঙালি হৃদয়ের অন্তরকে ভেঙে চুরমার করে দিয়েছে। আর সেই বিভাজন বাঙালির অর্থনৈতিক বুনিয়াদকে কিভাবে বিভ্রান্ত এবং বিধ্বস্ত করে বাঙাল ঘটি নির্বিশেষে বাঙালির সামনে নিজের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার স্বপ্নকে ভেঙে ধূলিসাৎ করে দিচ্ছে। সমরেশ কিন্তু এই উপন্যাসে একটি বারের জন্য সরাসরি দেশভাগের কথা লিখছেন না, বা দেশভাগ কিভাবে বাঙালির জীবন জীবিকাকে বিধ্বস্ত করে দিচ্ছে সে কথাও লিখছেন না, যেগুলি তার সদাগর থেকে শুরু করে খণ্ডিতা উপন্যাসের মধ্যে আমরা পাই। কিন্তু এখানে কাহিনী পরম্পরার ভেতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি বাঙালির মানুষ লোক কিভাবে বিধ্বস্ত হচ্ছে, কিভাবে বিভ্রান্ত হচ্ছে, আর একটা বিকৃত চিন্তা চেতনার ফাঁদে গিয়ে পড়ছে। যৌন চেতনার নানা ধরনের আঙ্গিক, তাকে কেউ বিকৃত বলতে পারেন বা তাকে কেউ স্বাভাবিক বলতে পারেন, সেটা যার যা একান্ত নিজস্ব রুচি, কিন্তু পকেটে একটাও টাকা নেই, আয়ের কোনো স্থিরতা নেই, জীবন কেমনভাবে পরিচালিত হবে তার কোনো সঠিক রূপরেখা নেই। এমনকি রাজনৈতিক আদর্শবাদের প্রতিও যে একটা স্থির বিশ্বাস
যে বিশ্বাসের উপর ভিত্তি করে দিন বদলের স্বপ্নকে সফল করবার জন্য লড়াইয়ের জীবন পণ করা, সে অবস্থাতেও একটা দৃঢ়চিত্ত অবস্থান নেই। অথচ বেশ্যালয়ের প্রতি আকর্ষণ তার মধ্যে জীবনের একটা সাধারণ জৈবিক তাড়নার মতোই যেন ধাবিত হচ্ছে। এই গোটা প্লাবনটাকে দেশভাগের যন্ত্রণার তিক্ততায় অনুরঞ্জিত করবার ক্ষেত্রে একটি বাড়তি শব্দ ব্যবহার না করে কেবলমাত্র তার নিজের জন্মভূমি বৃহত্তর ঢাকার বিক্রমপুর মুন্সিগঞ্জ অঞ্চলের একটি শব্দ খপিস ব্যবহারের মধ্যে দিয়ে অসাধারণ মুন্সিয়ানার সঙ্গে বুঝিয়ে দিচ্ছেন একজন ছিন্নমূল মানুষের বুকের ব্যথাকে, চোখের জলকে। কিছু না বলেও অনেক কিছু বলবার এই যে মুন্সিয়ানার সমরেশ দেখিয়ে গিয়েছেন, সেটা তার সমসাময়িক কালে যেমন দুর্লভ, তার অতীতেও যথেষ্টই দুর্লভই ছিল। রবীন্দ্রনাথের মতো দু একজন ব্যতিক্রম ছিলেন। বাংলা সাহিত্যের ক্ষেত্রে এভাবে কিছু না বলেও অনেক কিছু বলতে পারা। ভবিষ্যতেও বোধ হয় এই সমরেশীয় ভঙ্গিমা বাংলা সাহিত্যে একটা দুর্লভ বিষয় হয়েই থাকবে। দেশভাগ এই বিষয়টি কি কেবলমাত্র গৌরকিশোর ঘোষের প্রতিবেশী উপন্যাসের মুখ্য চরিত্র ফুলকির বলা সেই আখ্যান? দেশটা কি পিঁপড়ের বাসা ভাঙলো আর পিঁপড়েগুলো সব বিচ্ছিন্ন হয়ে গেল, ছড়িয়ে ছিটিয়ে গেল। দেশটা তাহলে কি? ঠিক যেন ফুলকির জিজ্ঞাসাই আত্মবোধের ওপর কেবলমাত্র একটি শব্দ ব্যবহারের ভেতর দিয়ে এই পাতক উপন্যাসটি সাময়িকতার সংকটাকীর্ণ জনজীবনের আখ্যানকে দেশভাগের এক হৃদয় বিদারী আখ্যান পর্বে এনে উপনীত করলেন সমরেশ। দেশভাগের সঙ্গে যে উপন্যাসগুলির নাম একসঙ্গে উচ্চারণ করতে একটা অংশের আলোচকরা খুব আত্মতৃপ্তির অনুভব করেন, তাদের সেই ব্যঞ্জনাপূর্ণ অভিশ্রুতি দেখে মনে হয় তারা কি আদৌ এই উপন্যাসগুলি হৃদয় দিয়ে অনুভব করবার এতটুকু চেষ্টা করেছিলেন? দেশভাগকে কেবলমাত্র মানুষের বাস্তবের দেশভাগে শুধুমাত্র জমি হারানো, মাতৃভূমিকে হারানো, ভাইয়ের বিচ্ছিন্নতার মন মানসিকতা তৈরি হওয়া, এই পাতক উপন্যাস পড়তেই প্রশ্নগুলো যেন আমাদের মনের মধ্যে একটা অন্যরকম ভাবে নাড়া দিতে শুরু করে। বস্তুত দেশভাগ ঘিরে বিভিন্ন লেখা, আব্দুস সামাদের লেখা উর্দু উপন্যাস, সাহিত্য একাডেমি থেকে ৩.৫ হাত জমি নামে যার অনুবাদ করেছিলেন আফসার আহমেদ, এই সমস্ত উপন্যাসগুলিতে দেশভাগের প্রত্যক্ষ ঘটনার পরম্পরা নানাভাবে এসেছে। সমরেশের নিজেরও বিভিন্ন উপন্যাসেও এসেছে, সদাগরে এসেছে। যুগ যুগ জিয়েতে তার নানা ধরনের পারিপার্শ্বিকতার ব্যঞ্জনা আমরা দেখতে পাই। খণ্ডিতাতে তো এসেছেই, কিন্তু পাতক এমন একটি যেখানে দেশভাগজনিত কোনো প্রত্যক্ষ ঘটনাক্রমের একটি নিদর্শনও এখানে প্রত্যক্ষভাবে নেই, অথচ একটা শব্দের ভেতর দিয়ে একজন স্বদেশ হারা নাগরিকের যে মাটির প্রতি আকর্ষণ, শিকড়ের প্রতি টান, সেটা যেভাবে প্রতিধ্বনিত হয়েছে তেমনটা আমরা সমরেশের দেশভাগজনিত আরও একটি কালজয়ী উপন্যাস সুচাঁদের স্বদেশ যাত্রা, তার মধ্যেও যেন ব্যঞ্জনা উঠে আসতে দেখি না। পাতক উপন্যাসে একটা শব্দের মধ্যে দিয়ে যুব সমাজের যন্ত্রণার যে চিত্রটি সমরেশ উপস্থাপিত করছেন, তা যেন মাঝে মাঝে আমাদের মনে হয় ঋত্বিক ঘটকের একটি ফিল্ম বলে মনে হয়। ঋত্বিকের একাধিক ফিল্মে যেভাবে দেশভাগের ব্যঞ্জনার সঙ্গে নানান বয়সের নরনারীর জীবন জীবিকা, প্রেম, ভালোবাসা, যৌনতা সবকিছু মিলেমিশে একটা সত্যিকারের মানব জীবনের সার্বিক চিত্র উঠে এসেছিল, ঠিক সেভাবেই মার্ক্সীয় বীক্ষণ সমরেশের
চিন্তাস্তরকে এমন একটা কেন্দ্রবিন্দুতে উপস্থাপিত করতে সক্ষম হয়েছিল, যার দ্বারা খুব সহজেই সমকালের যন্ত্রণা ব্যক্তি সমরেশ নিজের চোখে যা দেখছেন তাকে এভাবে কাগজে কলমে উৎকীর্ণ করে সময়ের একটা চালচিত্র নির্মাণ সম্ভবপর হয়েছিল। পাতক উপন্যাসের সমরেশ লিখছেন, তারা খাওয়া মাছির মতো বারে বারেই ঘুরে ফিরে সেই একটা জিনিসের উপরে এসে বসা। এই যে তারা খাওয়া মাছি, কতকের মুখ দিয়ে এই শব্দটিকে ব্যবহার করছেন সমরেশ, সেই শব্দের সার্বিক দোতনায় মাছি শব্দটি কি এখানে ছিন্নমূল মানুষদের উদ্দেশ্যে একটা রূপক হিসেবে সমরেশ ব্যবহার করছেন, নাকি সেই সময়ের যুব সমাজের যে পাওয়া না পাওয়ার খতিয়ান আর তার জেরে তৈরি হওয়া হতাশার এক স্থিত অবস্থার মধ্যে অস্থিতির প্রতি এক ধাবমান বেগ, তাকে বুঝে নেওয়ার চেষ্টা। এই বুঝে নেওয়ার চেষ্টার মধ্যে দিয়ে কি সমরেশ বারবার উদ্ভিন্ন উৎক্ষিপ্ত যুব সমাজ এবং তাদের অভিভাবক কুল, এই দুইয়ের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের অনুসন্ধানে রত থাকছেন। আর এই অনুসন্ধানের মধ্যে কি সমরেশের মধ্যে সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই ভালোর অনুসন্ধানে নিজের এক বাউল মন ধাবিত হচ্ছে। এই যে ওপরে মাছির মতো ভ্যান ভ্যান করা, এই শব্দটা কেন্দ্রীয় চরিত্রের মুখে সমরেশ ব্যবহার করলেন গত শতকের ৬০ দশকের মধ্যভাগে, যখনই পাতক উপন্যাস লেখা হচ্ছে। প্রজাপতি, বিবর, স্বীকারোক্তি, ছোট গল্প বা স্বীকারোক্তির নামে একটি নাতিদীর্ঘ উপন্যাস লেখা হচ্ছে। এই সব ঘিরে, সমাজকে ঘিরে নানা ধরনের বিতর্ক, শ্লীলতা, অশ্লীলতার টানাপোড়েন। সেই সময়কালটায় পশ্চিমবঙ্গের বিত্তশালী বর্ণ হিন্দু মধ্যবিত্ত সমাজ সেকালের পূর্ববঙ্গ, তৎসময়বর্তী পূর্ব পাকিস্তান, যা আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সেখানকার মানুষদের সম্পর্কে যে ধরনের ধ্যান ধারণা পোষণ করতেন, এই মাছি শব্দ ব্যবহারের মধ্যে দিয়ে কি তারই একটি সামাজিক আখ্যান রচনা করেননি সমরেশ? পূর্ববঙ্গ থেকে আসা নিম্নবিত্তের হিন্দু, তারা যদি বর্ণ হিন্দুও হন এবং নিম্নবিত্তীয় এবং বর্গীয় হিন্দু, তাদের সম্বন্ধে পশ্চিমবঙ্গের গটিকুল শিরোমণিরা, উচ্চবিত্তের ব্রাহ্মণ এবং কায়স্থরা কি ধরনের মনোভাব পোষণ করতেন, সেটা বুঝে নেওয়ার জন্যই সমরেশ ব্যবহৃত মাছির মতো ভ্যান ভ্যান ছোট্ট বাক্যটি যথেষ্ট। এই বাক্যের সঙ্গে যেন আমরা সাযুজ্য খুঁজে পাই ঢাকা শহরের কন্যা, ঢাকা শহরেরই বধূ প্রতিভা বসুর দুকুলহারা গল্পটির মধ্যে। প্রতিভা বসু অনুভব করেছিলেন পূর্ববঙ্গ থেকে ছিন্নমূল মানুষদের প্রতি পশ্চিমবঙ্গের সার্বিক সমাজ কি ধরনের মন মানসিকতা পোষণ করত। সেই মন মানসিকতাকে সমরেশ কোনো দিন কোনো অবস্থাতে সমর্থন করতে পারেননি। সমরেশ বাঙাল আবেগ থেকে নয়, অথবা কোনো ধরনের আলোকিত ঘটি বাঙাল অস্মিতা থেকে নয়। মানবিক অস্মিতা, মানবিক বোধ, মানবিক চেতনা, এই বিষয়গুলি কিন্তু সমরেশের চিন্তা চেতনার মধ্যে সার্বিকভাবে একটা বোধের অনুরণন তৈরি সক্ষম হয়েছিল। সে কারণেই আজকের দিনে যেমন হিন্দু সাম্প্রদায়িক শক্তির প্রতিভূ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশের নাগরিক বা মুসলমান সম্প্রদায়ের সম্পর্কে উইপোকা ইত্যাদি শব্দ ব্যবহার করেন, ঠিক তেমনভাবেই এই প্রেক্ষিত ঘটে চলেছে। আমাদেরই দুর্ভাগা ভারতে সেটা সম্যকভাবে উপলব্ধি করেই সমরেশ সেখানে ভ্যান ভ্যান করা মাছির সঙ্গে সার্বিক পরিস্থিতিকে সংকল্পিত করেছিলেন। একটিবারের জন্য কিন্তু সমরেশ দেশভাগ জনিত ব্যথা, যন্ত্রণার দুঃখ, বিষাদকে, মনের অন্তরের অন্তঃস্থলের বেদনাকে
এখানে প্রকট করে তুলে ধরেননি, কারণ সমরেশের সৃষ্টির মধ্যে ছিল ভয়ঙ্কর রকমের সূক্ষ্মতা, যে সূক্ষ্মতার ধার পাশ দিয়ে দেশভাগ দিয়ে ঘিরে যারা সোপ লিটারেচার তৈরি করেছেন সেই অতীন বন্দ্যোপাধ্যায় বা প্রফুল্ল রায়রা ধারে কাছে আসতে পারেন না। তাই সেই জায়গা থেকে সমরেশ যখন বারবার বলেন তারা খাওয়া মাছির মতো বারে বারেই ঘুরে ফিরে সেই একটা জিনিসের ওপরে এসে বসা, এই অনুক্ষেপণের মধ্যে আমরা দেখতে পাই গৈরিক বেদনায় রাঙা রাধারানীর চরণ যুগল। এই গৈরিক শব্দের ব্যবহারের সঙ্গে যেন পাঠক রাজনৈতিক হিন্দুদের রাজনৈতিক গৈরিকত্বের রেশ না টানেন। এখন আমরা নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। কোথাও যাবে না, আপনাদের সঙ্গেই থাকুন।